আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন, আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আমিন আল রশিদ। জনাব আমিন আল রশিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ মাহমুদ ভাই। আমরা এমন একটা সময় আজকে আলোচনাটা করছি যে অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে মানুষের মনে নানা রকম প্রশ্ন। আমি প্রথম যে প্রশ্নটা নিয়ে আপনার সঙ্গে আলাপ করতে চাই, এটা আমার মনে হয় খুবই জরুরি একটা ব্যাপার, যে আপনারা গত দুদিন ধরে একটা রাজনীতি চলছে, এর মধ্যে সেনাবাহিনীকে ঢুকানোর চেষ্টা হচ্ছে। সেটা হলো যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকতে পারবে কি পারবে না। এই প্রসঙ্গে বৃহস্পতিবার আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করেই বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো অভিপ্রায় অন্তর্বর্তীকালীন সরকারের নাই। এবং শুক্রবার থেকে আমার যেন মনে হলো যে অনেকেই তার কথাটা পছন্দ করছেন না, এবং তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি যেটা আছে, এদের নেতৃবৃন্দ তো পছন্দই করছেন না। প্রথমে হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিলেন, তারপরে রাতের বেলা আবার তারা একটা প্রেস কনফারেন্স করলেন, নাহিদ ইসলাম সেখানে স্পষ্টই বললেন ওনারা প্রধান উপদেষ্টার বক্তব্যকে পছন্দ করছেন না। তো এখন এই যখন অবস্থা, তার মধ্যে আবার আমরা একই সময় দেখলাম যে ওনার উপদেষ্টা পরিষদের দুজন সদস্য মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, তারাও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কথা স্পষ্ট করেই বললেন। এবং ওনাদের বলার ভঙ্গিটাও কেমন যেন একটা তুচ্ছতা ছিল পূর্ণ, আমার কাছে মনে হলো। তো আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি সবগুলি মিলিয়েই বলেন, কিন্তু একটা জায়গায় আমি একটু বিশেষ জোর দিতে চাই। সেটা হলো, একই উপদেষ্টা পরিষদের শীর্ষ ব্যক্তি যখন একটা কথা বলেন, ঠিক পরের দিন সেই কথার বিপরীত কথা, ওই কথাকে খণ্ডিত করে এমন বক্তব্য তার জুনিয়র দুজন উপদেষ্টা কি করে বলেন? এবং এটা কি সরকারের দুর্বলতা প্রমাণ করে না? একদম কাল ভাই, এটা সরকারের দুর্বলতা প্রমাণ করে। এক, দ্বিতীয়ত সরকারের মধ্যে যে সমন্বয়হীনতা কাজ করছে সেটাও প্রমাণ করে। কারণ প্রফেসর ইউনূস হচ্ছেন এই সরকারের প্রধান, তিনি ক্যাবিনেটের প্রধান, তার নেতৃত্বে ক্যাবিনেটটা পরিচালিত হচ্ছে। তিনি যেখানে স্ট্রেট বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছে সরকারের নেই এবং এই বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। এবং আপনার মনে থাকবে কিছুদিন আগে তিনি আর একটা কথা বলেছিলেন এই প্রসঙ্গে, যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের সিদ্ধান্ত। এবং আওয়ামী লীগ, আমরা যতদূর ধারণা করতে পারি, বা গতকালকেই জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে একটি সাক্ষাৎকারে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত যে বক্তব্য দিয়েছেন, সেখানে আপনি খেয়াল করেছেন যে তিনি কিন্তু বলেছেন যে তারা আওয়ামী লীগ যদি নিষিদ্ধ নাও হয়, যদি তাদের নিবন্ধন বাতিল নাও হয়, এবং যদি তারা নির্বাচন করবার মতো অবস্থায় থাকেও, তারপরেও তারা ডক্টর ইউনূসের সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেবে না। তো আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নাই নেয়, তাহলে তার আলোচনার প্রয়োজনই নাই। এক, দ্বিতীয়ত যেখানে প্রফেসর ইউনূস নিজে বললেন যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা ভাবছেন না, তার ঠিক পরের দিন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কি লিখলেন ফেসবুকে, যে আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, এটা মূলত বিদেশ থেকে ট্রান্সপ্লান্টেড একটি শক্তি। এটার নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে, ঘুরে উড়ে বাংলাদেশে, এই ঘুড়ি বাংলাদেশে আর উঠতে দেওয়া হবে না। এবং একই টোনে আপনি খেয়াল করেন যে আসিফ মাহমুদ লিখেছেন যে আওয়ামী লীগ ঘুড়ি বাংলাদেশে উঠতে দেয়া হবে না, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শক্তিকে এ বিষয়ে এক হতে হবে। দুজনের স্ট্যাটাসই ঘুড়ি শব্দটা কমন, আপনি খেয়াল করেন। এবং মাহফুজ আলম যেটা লিখলেন যে আওয়ামী লীগ হচ্ছে একটি দেশ, এটা বিদেশীয় শক্তি নয়, বিদেশ থেকে ট্রান্সপ্লান্টেড একটি শক্তি। খুবই আপত্তিকর কথা এটি। আপনি আওয়ামী লীগের গত 15 বছরের শাসন নিয়ে অনেক সমালোচনা করতে পারেন, এবং সেই সমালোচনাটা আওয়ামী লীগের না, সেই সমালোচনাটা শেখ হাসিনা এবং তার পরিষদ বর্গের, তার মন্ত্রী পরিষদে বা তার দলে যারা দুর্নীতি করেছেন, অন্যায় করেছেন, সমালোচনাটা তাদের। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যেই দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেই শক্তিকে আপনি বলছেন বিদেশি শক্তি। এটি মাহফুজ আলম খুবই প্রজ্ঞাবান মানুষ, আমরা তার স্ট্যাটাস পড়ি, তার বক্তব্য শুনি, খুবই বিচক্ষণ এবং মেধাবী তরুণ বলে আমরা তাকে চিনি। ফলে এই শব্দটি তিনি সচেতন ভাবে লিখলেন কিনা আমি ঠিক জানি না। আবার আসিফ মাহমুদ সচেতন ভাবেই তিনি হয়তো বলেছেন। হ্যাঁ, এবং আসিফ মাহমুদ একই শব্দ ঘুড়ি, ওনারা ঘুড়ি শব্দটি কি বেছে নিয়েছেন। এইখানে আমি ঠিক জানি না যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ, যেই সরকারের প্রধান, সর্বজন শ্রদ্ধেয়, তাই না, তিনি যখন একটা বিশেষ সিদ্ধান্ত দেন, তিনি যখন বলেন যে আওয়ামী লীগ আমরা নিষিদ্ধ করব না, এটা তো আমরা ধরে নিই যে সরকার প্রধান যখন বলেন এটা সরকারের ডিসিশন।
তার পরের দিন কি করে একই ক্যাবিনেটের দুজন সদস্য ঠিক তার বিপরীত কথা বলেন? এটি কি এই দুজন উপদেষ্টা প্রফেসর ইউনূসের সিদ্ধান্তকে নাকচ করলেন? তারা কি প্রফেসর ইউনূসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ালেন? এখন মন্ত্রী, আপনি দেখবেন আমাদের সংবিধানে বলা আছে যে না, আমি একটা কথা এখানে বলি, আমি আপনি ওটা বলবেন, আমি একটু ছোট্ট একটা বলে নিই। সেটা হলো, যদি ওনাদের কোনো দ্বিমত থাকে, থাকতেই পারে, সব উপদেষ্টা তো একভাবে চিন্তা করে না, দ্বিমত থাকতে পারে, মানে ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয় না সেটা উনি সেই কথাটাকে উনি পাবলিক করবেন কিভাবে? রাইট, উনি ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে পারতেন, বলতে পারতেন। হ্যাঁ, জি, সেটাই কথা, যে এখন আমাদের সংবিধানে বলা আছে যে মন্ত্রী পরিষদ কালেকটিভলি দায়বদ্ধ থাকবে। কালেকটিভলি দায়বদ্ধ থাকা মানে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, তো উনি তো প্রধানমন্ত্রী পদমর্যাদে, প্রধানমন্ত্রী যা বলেন বাকিরা সেটা ক্যারি করেন, আমরা দেখেছি সেটা। কিন্তু আমরা এই প্রথম দেখলাম যে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যা বলছেন তার ঠিক বিপরীতে গিয়ে দুজন ক্যাবিনেট সদস্য তার অবস্থানে দাঁড়াচ্ছেন। এখন এইটা, তারা যখন জুলাই আন্দোলনে ছিলেন তখন তারা অ্যাক্টিভিস্ট ছিলেন, অ্যাক্টিভিজম থেকে তারা কিন্তু সরকারের পার্ট। অ্যাক্টিভিস্ট আর মন্ত্রী বা উপদেষ্টা এক জিনিস না। মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ এই যে স্ট্যাটাসটা দিয়েছেন, এটি সরাসরি তো একদম অ্যাক্টিভিজমের পার্ট। তারা মনে হচ্ছে অ্যাক্টিভিস্ট, কিন্তু সরকারের থেকে তো অ্যাক্টিভিজম করা যায় না। তারা যদি মনেই করেন যে এই ইস্যুতে তারা সরকারের সঙ্গে বনিবনা হচ্ছে না বা অধ্যাপক ইউনূসের সঙ্গে তাদের মিলছে না, তাহলে তাদের উচিত হবে মন্ত্রী পরিষদ থেকে বা উপদেষ্টা পরিষদ থেকে সরে যাওয়া, যেমন নাহিদ ইসলাম যেটা করেছেন, খুব রাইটলি করেছেন। যেহেতু উনি রাজনীতি করতে চান, উনি একদম প্রজ্ঞাবান সিদ্ধান্ত, না, এখানে আমি আরেকটা কথা বলি আপনাকে, আবার থামাচ্ছি, আমি একটা কথা বলি। সেটা হলো, দেখেন এই দুইজন উপদেষ্টা, ওনাদের বক্তব্য কিন্তু ওনাদের ক্যাবিনেটের যিনি প্রধান তার সঙ্গে মিলছে না, বরঞ্চ নাগরিক পার্টির যে নেতা হাসনাত অথবা সার্জিস অথবা নাহিদ ইসলাম তাদের সঙ্গে মিলছে। আমি সে কারণেই বললাম এটা অ্যাক্টিভিজমের পার্ট। যদি তারা মনেই করেন যে তারা অ্যাক্টিভিজম করবেন, পার্টি করবেন, দল করবেন, তাহলে তাদের উচিত হবে মন্ত্রী উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে তারপরে অ্যাক্টিভলি এই পলিটিক্সটা করা। তারা পলিটিক্সটাই ভালো করবেন। কিন্তু যদি তারা প্রধান উপদেষ্টার বক্তব্যের ঠিক বিপরীতে দাঁড়ান একদিনের মাথায়, তখন এটা দেশের বাইরেও একটা সাউন্ড যায় যে এই সরকারের মধ্যে বোধহয় কোনো সমন্বয় নাই। এখন এই সরকারের সবচেয়ে শুরু থেকেই যেটা আমরা খেয়াল করছি, এই এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের ব্যক্তিত্ব বা তাদের ভালো মানুষ নিয়ে হয়তো প্রশ্ন নাই, কিন্তু অদক্ষতা নিয়ে প্রশ্ন আছে। তো একটা সরকার যখন অদক্ষ হয় তখন খেয়াল রাখতে হবে যে যারা ডেভিল ফোর্স, যারা সরকারকে বিপদে ফেলতে চায় বা যারা খারাপ পরিস্থিতি হলে সুবিধা নিতে চায়, তারা কিন্তু স্ট্রং হয়। আর সরকার যখন শক্ত থাকে, সরকারের মেরুদণ্ড যখন শক্ত থাকে, তখন কিন্তু ডেভিল ফোর্স গুলো ভয় পায়। এখন যখন এইভাবে দেখা যাবে যে সরকারের দুর্বলতা প্রকাশিত হয়ে যাচ্ছে, সরকারের মধ্যে সমন্বয়হীনতা প্রকাশ পেয়ে যাবে, তখন কিন্তু যারা সরকারকে বিপদে বা ট্র্যাপে ফেলতে চায় তারা কিন্তু আরো বেশি শক্তিশালী হবে। এটি হচ্ছে সরকারের জন্য বিপদ। ফলে ডক্টর ইউনূসের উচিত হবে যে এই যে সমন্বয়হীনতাটা কমিয়ে আনা। আর যেসব উপদেষ্টা মনে করেন যে না তারা অ্যাক্টিভিজমটাই করবেন, পলিটিক্সটাই করবেন, তাদের উচিত হবে উপদেষ্টা পরিষদে না থাকা। আমরা কিন্তু সামনের দিনগুলোতে দেখতে চাইবো, দেখুন ডক্টর ইউনূস এবং তার অপর দুই উপদেষ্টা, এটা কিন্তু দুটো ভিন্ন কথা বলেছেন। আমরা সামনের দিনগুলোতে দেখতে চাইবো কারটা থাকে, কারটা বাস্তবায়িত হয়। এখন যদি মানে অনেকটা, ওই যে একটা কথা আছে না, আপনার একটা প্রবাদ আছে যে লেশ